বিয়েটা হয়েই গেল। আমিও বিবাহিত। আমারও এখন আলাদা ছোট একটা সংসার হতো। কিন্তু এসে পড়লাম বড় বোনের সতীন হয়ে। হ্যাঁ, বিয়েটা তো হলো আমার বোন জামাই সায়ান মাহমুদের সাথে, যার সাথে ঠিক ৬ মাস আগে আমার বড় বোন অনামিকা ইসলামের সাথে বিয়ে হয়েছিল। না, আপু মরেনি, বেঁচেই আছে। তবুও আমাকে তার সতীন হয়েই আজ থেকে এই সংসারের দায়িত্ব নিতে হবে। ৫ মাস আগে যখন ভাইয়া আপু ফ্যামিলি ট্রিপ থেকে ফিরছিল, তখন হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে ভাইয়ার বাবা-মা মারা যায়। আর আপু চলে যায় কোমায়। মেরুদণ্ডের হাড় ভেঙেছে, মাথায় আঘাত লেগেছে। মা-বাবাকে হারিয়ে সায়ান ভাইয়ার পৃথিবীই তো অনামিকা আপু। সব ভালোই চলছিল। কিন্তু ওই যে কপালে লিখন, আমার ক্ষেত্রেও তাই হলো। আপুর জন্য রাখা নার্স আপুর টেক কেয়ার করেনি। সেই মূল্য আমাকে আমার জীবন দিয়ে দিতে হলো। কোনো কালেই আমি আমার বাবার প্রিয় ছিলাম না। আমার জায়গায় ছেলে আশা করেছিল তো, তাই হয়তো আমাকে মেনে নিতে পারেনি। সেদিকে আপু তার চোখের মণি, বড় মেয়ে। আপুর দেখাশোনা করার জন্য আমাকে তার সতীন করার কোনো প্রয়োজন ছিল কি না আমি জানি না। তবে বিগত ১৫ মিনিটে যতটা আন্দাজ করেছি তা হলো, ১ নাম্বার, আমাকে বিয়ে দিলে বাবার ঘাড়ের বোঝা কমবে। আর ২ নাম্বার, সংসারটা নিজের মনে করে আগলে রাখবো। যদিও আমাকে বলা হয়েছে আপুর আমানত এসব। আচ্ছা, আমিও তো এখন সায়নের স্ত্রী, তাহলে কি করে এসব আপুর আমানত হলো? ৩ নাম্বার, মেয়ের জামাই যদি পরনারীতে আসক্ত হয়ে যায়, যদি আপুকে না রাখে, তাই তার জন্য তার বেড পার্টনার দিয়ে গেল। আপু তো কোনো একদিন সুস্থ হবে, সেদিন কি জবাব দেবে তারা? তার ভালোবাসার সংসারে কি আপু আমাকে মেনে নেবে? ডায়েরিতে তো কথাগুলো লিখে আয়নার সামনে দাঁড়ালো অতসী। কিছুক্ষণ আগেই তার বিয়ে হয়েছে, অথচ তার শরীরে নেই কোনো হলুদের গন্ধ, নেই কোনো বিয়ের স্বাদ। চুপচাপ আয়নায় নিজেকে দেখছে সে। গলার নিচে বেশ কালো হয়ে গেছে। কপালে বাঁ পাশে ব্যান্ডেজ লাগানো, ঠোঁট কেটেছে, হাত পায়ে কালশিটে। ফোনটা নিয়ে গেছে ওর বাবা, তাই তো চাইলেও প্রিয় মানুষটাকে আর দেখতে পারবে না। তার ছবিও যে অতসীর জন্য অনেকটা সাহস যোগান দিত। এক হিসেবে ভালোই হয়েছে, সে তো মুক্তি চেয়েছিল, আজ পেয়েও গেল। আচ্ছা, সে কি জানে সে মুক্তি পেয়েছে? দরজায় নখ পড়ছে। সায়ান ভিতরে এলো। কেন যেন অতসীকে তার সহ্য হচ্ছে না। সায়ান প্রচন্ড ভালোবাসে অনামিকাকে, তাই তো তার জন্য বাধ্য হয়েই তার সতীন আনলো। আহ, সতীন! এই মেয়েকে সায়ান চেয়েও দেখবে না। অনামিকা জীবন্ত লাশ হলেও ওকে নিয়ে সায়ান সারা জীবন কাটিয়ে দিতে পারবে। অতসীকে ডেকে সায়ান বলল, দেখো অতসী, আমি জানি তুমি মেনে নিতে পারছো আমাকে, কিন্তু আমি তোমাকে মানতে পারবো না। আমার কাছে কখনো কোনো অধিকার চাইবে না। তোমাকে বিয়েটা শুধুমাত্র অনার জন্য করা। তুমি ওনার খেয়াল রাখবে, এতেই হবে। তাছাড়া আর কোনো কিছুই আমার থেকে আশা করবে না। এই বাসায় যথেষ্ট শালীন হয়ে চলবে, যখন তখন যেন ওড়না ছাড়া না দেখি। আর এবার ছেলেদের পেছন ছাড়বে। তুমি এখন মিসেস সায়ান মাহমুদ, আশা করছি মাথায় রাখবে। ভাইয়া, একটা কথা ছিল। বলো। আসলে আমি টিউশনি করাতাম, মূলত আমার লেখাপড়া তাতেই চলতো। তো আমি আসলে একটু বের হতাম, সন্ধ্যের আগেই ফিরে আসবো। সায়ন কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। ফিরে এসে অতসীর সামনে না, অতসীর গায়ে টাকা ছুঁড়ে মারলো। আর বলল, নার্সকে আমি 25,000 দিয়ে রেখেছিলাম, এখানে 30 আছে, প্রতি মাসের 1 তারিখে পেয়ে যাবে। কিন্তু মাইন্ড ইট, অনার যত্নে কোনো ক্ষতি যেন না হয়। ঠোঁটের পাশে লেগে আবারও একটু রক্ত আসলো, কষ্ট লাগছিল। কিন্তু প্রকাশ করে কি লাভ? টাকাগুলো রেখে অনামিকার কাছে চলে এলো অতসী। আপুর সব টাইম টেবিল করতে হয়, লিকুইড খাবার দেওয়া হয়। অতসী খাবারের চার্ট দেখে খাবার বানিয়ে এনে খাইয়ে দিল। হাত মুখ মুছিয়ে কাপড় চেঞ্জ করে দিয়েছে। অতসীর আপু খুবই সুন্দরী, তাই তো সায়ান ভাইয়ার মতো স্বামী পেয়েছে। দুজন দুজনের সমান সমান, রূপে গুণে কিংবা শিক্ষায়। আপুদের বিয়েটা হলো ঘরোয়াভাবে। কথা ছিল ট্রিপ থেকে ফিরে এসে বড় করে আয়োজন করবে, কিন্তু তার আগে সব ওলট পালট হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে অতসী ঘুমিয়ে গেছে তার খেয়ালও নেই। কারণ সারাদিন না খাওয়া শরীরে টান ছিল না। ঘুম যখন ভাঙলো তখন বুঝতে পারলো ও কোথাও থেকে পড়ে যাচ্ছে, কারো কথার শব্দ শুনতে পারছে। এই বেহায়া মেয়ে, এত সাহস কি করে হয় আমার অনার পাশে ঘুমানোর? অনার জায়গা নিতে চাও? এটা আমার আর অনার খাট, এই ঘরে তুমি আসবে, কিন্তু অনার সংসারে ঢোকার চেষ্টা করবে না। সাহস কি করে হয় এই খাটে স্পর্শ করার? এখানে অনা ব্যতীত অন্য কোনো মেয়ের জায়গা নেই। কথাগুলো বলে সায়ান জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। অতসীর হাত পা কাঁপছে। ঘুম ঘুম চোখে দরজার কাছে 2 পা মুড়ে বসে অস্পুষ্ট স্বরে ডেকে উঠল, মা। অতসীর মা মাগরিবের নামাজ পড়ে কেবল 2 চোখ বন্ধ করেছিল। হঠাৎ মনে হলো অতসী ডাকছে। চোখ খুলে দেখে মেয়ে তো নেই। থাকবেই বা কি করে, মেয়ে তো অনামিকার বাসায়। অতসীর বাবা, মেয়েটার একটু খোঁজ খবর। কতবার বলছি আমাকে অতসীর বাবা বলবা না? বলছি না অনামিকার বাবা বলে ডাকতে? কেন অনামিকার বাবা বলে ডাকবো? অতসী আমার বড় সন্তান,
তাই অতসীর বাবা বলেই ডাকবো। অতসী না, অনামিকা আমাদের সন্তান। হ্যাঁ মানছি, অনামিকা আমাদের সন্তানের মতো। কিন্তু কেন আপনি নিজের মেয়ের সাথে এমন করেন? কোনো দায়িত্ব তো পালন করলেনই না, মেয়েটাকে কোনোদিন আদর করে মা ডাকটাও ডাকলেন না। অথচ অথচ কি? তোর মেয়ের জন্মের সময় আমার থেকে সব কেড়ে নিয়েছে, ভুলে গেছিস? শোন, অনামিকা আমাদের প্রথম সন্তান, ও আমাদের সন্তান আর কারো না। ওর থেকে প্রথম মা বাবা ডাক শুনেছি। আর হ্যাঁ, আমার মেয়েটা 5 মাস পর কোমা থেকে ফিরেছে, কিন্তু প্যারালাইজড। সব শুনতে পাচ্ছে অথচ রেসপন্স দেখাচ্ছে না। সময় মতো দেখাবে। এখন ওর সেবা যত্নের প্রয়োজন, তাই অতসীর ওখানে থাকা বেশি দরকার। মেয়েটার পরীক্ষা চলছে। তোর মেয়ে জজ হবে না ব্যারিস্টার যে এত পড়তে হবে? আপনি কি মানুষ? অনামিকাকে তো কথায় কথায় আমার মায়ের সাথে তোর অপয়ার তুলনা করবি না। ভুলে যাস না, তোর ওই মেয়ে জন্মের সময় আমার অনামিকার মাকে খেয়েছে। আমার অনামিকাকে অনাথ করেছে। আমার থেকে আমার কলিজার টুকরো বোনকে কেড়ে নিয়েছে। এসব আপনি কি বলছেন? ও কিভাবে নেবে? সেদিন যা হয়েছিল সবটা অ্যাক্সিডেন্ট মাত্র। কিন্তু সেদিন ওই মেয়ে জন্ম নিল অনামিকাকে অনাথ করে। না, অনামিকা অনাথ হবে কেন? অনামিকা তো পেয়েছে মা বাবা হিসাবে মামা মামিকে। কিন্তু আমার মেয়েটা জন্মের সাথে সাথেই অনাথ হয়েছে। আমি অতসীর প্রতি দায়িত্বের অবহেলা করিনি, তাই বুঝি অনামিকার সতীন বানিয়ে রেখে এলেন। আমার অনামিকা মা সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। দোয়া করো অনামিকা একটু একটু রেসপন্স করুক। অনামিকা সুস্থ হলে কি করবেন? সায়ান অতসীর ডিভোর্স দেবে। আমার মেয়েটা জীবন জীবন না। আমিনুর ইসলাম আর কথা বাড়ায় না, চলে যায়। তার কাছে উত্তর আছে কি নেই। কিন্তু অনামিকা তার দায়িত্ব, তার বোনের শেষ অংশ। অনামিকার জন্য সে সব করবে, কখনো জানতেই দেবে না অনামিকা তাদের সন্তান না। অনামিকাকে আগলে রাখবে সবটা দিয়ে। ডক্টর এসে অনামিকাকে চেক আপ করছে। অনামিকার রেসপন্স খুব কম, ব্রেনের অনেকটা অংশ কাজ করছে খুব ধীরে ধীরে। 5 মাস কোমায় থাকার জন্য কি হাত পা খুব একটা নাড়াচ্ছে না। কিন্তু সব বোঝা যাবে টেস্টের রিপোর্ট আসলে। অনামিকা কোমা থেকে বেরিয়েছে 7 দিন। কিন্তু অতসী মেয়েটা বেশ যত্ন করছে, বোঝাই যায় মেয়েটা খুব ভালোবাসে বোনকে। প্রতিদিন বোনের পাশে গিয়ে নিয়ম করে বসে থাকতো। 7 দিন আগে যখন অনামিকা প্রথম রেসপন্স করলো, তখন সায়ান জেদ ধরলো বাসায় নিয়ে আসবে আর রাখবে না। কথা মতো তাই হলো। কিন্তু আজ সকালে সায়ান অফিস যাওয়ার পর নার্স নিজের মতো বসে ফোনে কথা বলছিল। এদিকে অনামিকার শ্বাস টান উঠে খুব খারাপ অবস্থা হয়ে যায়। এমনিতেই অনামিকার এজমার সমস্যা রয়েছে। ভাগ্যিস সায়ান ফিরে আসে, তারপর খুব কষ্টে সবটা সামাল দেয় ডক্টর ইফাত। সায়ান ইফাত অনেক দিনের বন্ধু। স্কুল কলেজের গণ্ডিকে এরা একত্রে পার করেছে। সায়ানের সব সিদ্ধান্তে ইফাত সাহায্য করেছে। এমনকি অনামিকাকে পটানোর জন্য যা যা করা প্রয়োজন সব করেছে। ফ্যামিলি রাজি করানোর ক্ষেত্রেও ইফাতের অবদান অনেক। কিন্তু আজ অতসীর সাথে যেটা হলো মেনে নিতে পারেনি ইফাত। অনামিকার দেখাশোনা করার জন্য বিয়ে করার কি প্রয়োজন ছিল? তাছাড়া মেয়েটার জীবনকে অনিশ্চিত করার কি খুবই প্রয়োজন ছিল? একদিন না একদিন অনামিকা সুস্থ হবে। তখন অতসীর কি হবে? কারো কোনো মাথা ব্যথা কি নেই এই বিষয়ে? অবশ্য অতসীর বাবা আজ যে রূপ ইফাত দেখেছে, তাতে করে ইফাত বুঝে গেছে আর যাই হোক, এই মেয়ের প্রতি তার বাবার কোনো দরদ নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ কল এলো ইফাদের ফোনে। স্ক্রিনে সায়ানের নাম। অনামিকার রিপোর্ট কটা নাগাদ পাওয়া যাবে? আসবে 2-1 দিন পর। সায়ান, তুই কি ফ্রি আছিস? হ্যাঁ। অতসীকে কেন বিয়ে করলি? জানি না। জানি না মানে কি? তুই অন্তত মেয়েটাকে বিয়ে না করলেও পারতি। মানে? অতসী তো পালানোর চেষ্টাও করলো। পরিণাম দেখলি তো? যদি তুই একবার না করতি তাহলে তো বিয়ে হতো না। ও পালানোর চেষ্টা করলো বলেই তো বিয়েটা করলাম। মানে? যে মেয়ে আমরা সবাই থাকতে অনামিকাকে ছেড়ে পালাতে পারে, সেই মেয়ে আমার অজান্তেও পালাতে পারে। অতসী পালাচ্ছিল কারণ ও বিয়ে করবে না বলে। মেয়েটার ভবিষ্যৎ শেষ করে দিলি। ওর মনে তো লাড্ডু ফুটছে। মানে কি? অতসী বরাবর অনামিকাকে হিংসে করতো আর সবার সামনে এমন ভাবটা করতো যাতে করে মনে হয় কিছুই জানতো না। অনামিকার সব জিনিস ওর চাই। এমনকি আমাকে ওর চাই। তুই জানিস অতসী কতটা ক্যারেক্টারলেস মেয়ে? কত ছেলের সাথে ওর চলাফেরা। আমার সাথে অনামিকার বিয়ে ঠিক জেনেও আমাকে চাইতো। এমনকি অনামিকাকেও ধমকিয়েছিল ও যে কোনো মূল্যে আমাকে বিয়ে করবে। এসব তোকে কে বলেছে? তুই নিজে দেখেছিস এমন কিছু? না, অনাই এসব বলেছিল। বাহ, ভালো তো। তাহলে বলতে হয় তুই অতসীর মনের ইচ্ছা পূরণ করলি। না, আমি ঠিক সেই পরিমাণ কষ্ট ওকে দেব যতটা অনামিকাকে অতসী দিয়েছে। যতটা অনামিকাকে কেঁদেছে ঠিক ততটাই কাঁদাবো। তুই দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছিস। যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। হয়ে যাবে না, অলরেডি হয়েছে। মেয়েটাকে পারলে মুক্তি দিয়ে দে। এখনো সময় আছে। সায়ান কোনো কিছু বলে না। প্রতিশোধ তো সবে শুরু।
অনামিকার প্রতিটি কষ্টের হিসেব তো অতসীকে দিতে হবে, তারপর না হয় মুক্তির কথা চিন্তা করা যাবে। স্টাডি রুম থেকে বেরিয়ে বেডরুমে যাওয়ার সময় অতসী রুম পড়ল। আজ তাদের বাসর রাত। অতসী কি তার জন্য অপেক্ষা করছে নাকি? ৭-৫ ভেবে অতসীর রুমে গেল সায়ান। বেঘোরে ঘুমোচ্ছে সে, নিষ্পাপ লাগছে। কিন্তু মিস অতসী, তোমার এই চেহারার পিছনে যে এক জঘন্য ব্যক্তি লুকিয়ে আছে, যাকে সায়ান টেনে হিঁচড়ে বের করে আনবে। খুব ইচ্ছে ছিল তোমার, তাই না, আমার বউ হওয়ার? এই জন্য তুমি এত জঘন্য খেলায় মেতে উঠেছিলে। সেদিন তোমার জন্য আমার পরিবার শেষ করে দিয়েছো। তোমার জন্য আজ আমার এই অবস্থা, সব থেকেও নেই। তোমাকে তো আমি ছাড়বো না। তুমি কতটা অসহায় হতে যাচ্ছ তুমি নিজেও জানো না। অনামিকার প্রতি করা তোমার প্রতিটা অত্যাচারের হিসেব তুমি পাবে। আমার মা বাবাকে খুন তুমি করেছো। সেদিন যদি তুমি জঘন্য নাটকটা না করতে, তাহলে আমি এত টেম্পার্ড হতাম না। অ্যাক্সিডেন্টটা হতো না। অনামিকার মান সম্মান নিয়ে খেলতে চেয়েছিলে না তুমি? তোমাকে আমি মাঝ রাস্তায় বেইজ্জত করব। বিয়ের পরের দিন মেয়েদের জীবনে সকালটা হয় অনেকটা মুগ্ধতায় পরিপূর্ণ সকাল। স্বামী সংসারের প্রথম সকাল, নতুন জীবনের নতুন অধ্যায়। কিন্তু অতসীর জন্য এমন কিছুই নেই। অনামিকার সংসার, অনামিকার স্বামী সম্পর্কে সে তার সতীন হলেও অতসীর কোনো জায়গা হয়তো এই সংসারে হবে না। আফসোস নেই, যার বাবার সংসারে সে ছিল না থাকার মতো, এটা তো আবার তার বাবার আদরের মেয়ের সংসার। মাঝে মধ্যে অতসীর মনে হয় সে তার বাবার মেয়ে না। না হলে তার বাবা তার সাথে এতটা খারাপ কিছু করতো না। ছোটবেলায় অনামিকা হয়তো সত্য বলতো, অতসীকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। প্রথমে বিশ্বাস করতো না, কিন্তু যখন থেকে ওর বাবাও রাস্তার মেয়ে বলে ডাকতো, তখন থেকে অতসী নিজেও মনে করে হয়তো তাকে সত্যিই রাস্তায় কুড়িয়ে পেয়েছে। সকাল সকাল ঘুম ভাঙলো অতসীর। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার চা খাওয়া খুব দরকার। মেয়েটা খুব চাখোর। চা বানিয়ে রুমে যেতেই সায়ানের ডাক পড়লো। কয়েক চুমুক সবেই নিয়েছে, কিন্তু সায়ানের চিল্লানিতে আর চা। ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? কি বললা? না মানে ডাকছিলেন কেন? তোমাকে এমনি এমনি মাসে ৩০,০০০ টাকা দিয়ে রাখিনি। যাও অনাকে ফ্রেশ করো। অতসী কোনো উত্তর দেয় না, চুপচাপ অনামিকাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে আসে। সায়ান স্টাডি রুমে বসে বসে সব দেখছিল। অতসীকে সে বিশ্বাস করে না, তাই কাল রাতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে পুরো রুমে। অতসী অনামিকার সাথে উল্টোপাল্টা কিছু করলে ওকে শেষ করে দেবে। অতসী যখন অনামিকার পা মুছিয়ে দিচ্ছিল, তখন সায়ান হাসতে থাকে, বিদ্রূপের হাসি। ডুব দেয় অতীতে। কল দেওয়ার পর অনেকক্ষণ যাবৎ কান্না করছে অনামিকা। ওর প্রতিটি নাক টান দিয়ে কান্নার সুর যেন তীরের মতো বিচ্ছে। অনা, কি হয়েছে? কিছু না। কাঁদছো কেন? কাঁদছি না তো। আমি বুঝি তো। কেউ কি কিছু বলেছে? এবার অনামিকার কান্নার বেগ বেড়ে গেল। ফুপাতে ফুপাতে বলল, অতসী বাসার কোনো কাজ করে না, সব কাজ আমি করি। আজ একটু পানি আনতে বলেছি বলে ও আমাকে যা ইচ্ছা বলে গালি দিল। আর জানো কি বলল? কি? আমাকে নাকি সারা জীবন ওর দাসীবাদী হয়ে থাকতে হবে, ওর বাসায় কাজ করে খেতে হবে। কথা বলেই আবার কাঁদতে থাকে অনামিকা। সায়ানের প্রচণ্ড রাগ উঠলেও সেদিন কিচ্ছু করতে পারেনি, কিন্তু আজ মিস অতসীকে সে অনামিকার দেখাশোনা করার জন্যই রেখেছে। যে অনামিকার কাজের লোক ব্যতীত কিছুই নয়। অনামিকা বুঝতে না পারলেও অনুভব তো করতে পারবে। ঘোর কাটলো ফোন কলে। সায়ানের ফ্রেন্ড আরহান কল দিয়েছে। পেশায় সে অ্যাডভোকেট, সায়ান লিগাল অ্যাডভাইসারও বলা যেতে পারে। সায়ান, তুই কি শিওর? হ্যাঁ, কিন্তু এতে অতসীর লাইফ রিস্কে পড়তে পারে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হার, আই জাস্ট ওয়ান্ট দ্যাট ম্যান। ভেবে বলিস, আজ থেকে অতসী তোর নামে পরিচিত হবে, যেখানে অনামিকার পরিচয় ঠুনকো নয় বলতে গেলে। অস্তিত্ব নেই, কারণ কেউ কিন্তু জানে না যে অতসী না অনামিকা তোর প্রথম স্ত্রী। আর এটা যদি হয় যে অ্যাক্সিডেন্টটা তোর বিজনেস রাইভালদের মধ্যে কেউ করেছে, তাহলে কিন্তু অতসী হবে ওদের নেক্সট। আমি এটাই চাইছি, ওরা নেক্সট মুভ দিক। কেননা এতেই এর পেছনে কে আছে বেরিয়ে আসবে। তুই অতসীকে টোপ হিসেবে ব্যবহার করছিস। মেয়েটার লাইফের একটা মূল্য আছে। যদি ওর কিছু হয়, অনার থেকে অ্যাটাকারদের দূরে রাখার এর থেকে ভালো কোনো উপায় আমি এখন আর দেখছি না। যা ভালো বুঝিস কর। সায়ান অনামিকার বিয়েটা ঘরোয়াভাবে হয়, আগেই কাউকে জানায়নি। কারণ বিজনেস ট্রিপ ছিল। সায়ান চেয়েছিল ফিরে এসে বিয়ে করবে বেশ ধুমধামে। কিন্তু অতসীর অত্যাচারে অনামিকা প্রায়ই মন খারাপ করে থাকতো। সায়ান বুঝতো না কেন অনামিকা এসব সহ্য করে। ওর বাবাকে জানালেই তো অতসী ওকে জ্বালাতে পারে না। কিন্তু অনামিকা ওর বাবাকে জানাতে নারাজ। এদিকে অনামিকার মন খারাপ দেখে কোনো মতে বিয়ে করে ওকে নিয়েই সায়ান বিজনেস ট্রিপে। সাথে সায়ানের বাবা মা ছিল, কারণ সায়ান ছিল একমাত্র সন্তান। আর ওর বাবা ওর মাকে ছাড়া কোথাও যেত না। দিনগুলো বেশ ভালোই কাটছিল, স্বপ্নের মুহূর্ত ছিল। অনামিকার হাসি খুশি চেহারা, মা বাবা সব মিলিয়ে সময়টা সায়ানের জন্য অমূল্য। কিন্তু কিন্তু অতসীর জন্য সব শেষ হয়ে গেল। অতসী অতসী অতসী, এই মেয়েকে সায়ান ছাড়বে না, কোনো দিনও না।
অতসী, এই অতসী, জি বলুন। ১ কাপ চা দাও, ৫ মিনিটের মধ্যে। ৭ মিনিটের মাথায় অতসী চা নিয়ে দাঁড়ায় সায়নের সামনে। মুচকি এসে সায়ন চায়ের কাপে হাতে নেয়। অন্য হাতে অতসীর হাত ধরে হেঁটে বেসিনের সামনে গিয়ে ওর বাম হাতে পুরো ১ কাপ গরম চা ঢেলে দেয়। অতসী চিৎকার করতে নিলে বলে, ভুলেও চিৎকার করবে না, অনা ঘুমে। অতসী দাঁতে দাঁত চেপে সহ্য করে, চোখ দিয়ে পানি তো পড়ছেই। সায়ন অতসীর কানের কাছে গিয়ে ধীরে ধীরে বলে, যার বউ হওয়ার জন্য এত কাঠখোট্টা করলে তার সম্পর্কে এটা জানো না যে সে চা না কফি পছন্দ করে? কফি চাই ৫ মিনিট সময়, না হলে আবার এমন হবে, মাইন্ড ইট মিস অতসী। অতসী চুপচাপ চলে গেল। সায়ান রুমে এসে থম মেরে বসে গেছে। অতসীর কাছে যেতেই অমন কেন ফিল হলো? মেয়ের চুলে তো মারাত্মক স্মেল। কি দেয় চুলে, আর এত লম্বা চুল? বরাবরই সায়ানের লম্বা চুল পছন্দ হলেও অনামিকার চুল এত বড় রাখতো না। গরমের কারণে উফ কি সব ভাবছে। দ্রুত ফোন বের করে ম্যানেজারকে কল দিয়ে আজকের পার্টি সম্পর্কে সব কাজ দেখে নিতে বলল। আজ সে মিসেস ছায়ান মাহমুদ হিসেবে অতসীকে পরিচয় করিয়ে দেবে। অতসী হয়তো চিন্তাও করতে পারবে না যে পরিচয় সে এতদিন পেতে চেয়েছিল, সেই পরিচয় পেয়ে ওর জীবন কতটা বিপদ ডেকে আনছে। কথাগুলো ভেবে বিদ্রুপের হাসি হাসতে পেছনের দিকে ঘুরতেই সায়নের মনে হলো কে ওর দিকে গরম কিছু একটা ছুঁড়ে মেরেছে। উফ, গলার দিকে, বুকে জ্বলে যাচ্ছে। চোখ গরম করে সামনে তাকাতেই দেখে অতসী দাঁড়িয়ে আছে, যার হাতে কফির মগ। তার মানে অতসী গরম কফি সায়ানকে ছুঁড়ে মেরেছে। এত সাহস কি করে হয় ওর? কিছু বলার আগেই অতসী বা হাতের তর্জনী নাড়িয়ে বলল, মিস্টার শাহান মাহমুদ, ভুলেও আমাকে এতটা অবলা নারী ভাববেন না। আমি স্টার জলসার কোনো সিরিয়ালের নায়িকা নয় যে আপনি অত্যাচার করবেন আর আমি সহ্য করব। মনে রাখবেন, আপনি যদি বুনো ওল হয়ে থাকেন তাহলে আমিও বাঘা তেঁতুল। অতসী এমন একটা কাজ করতে পারে সেটা সায়নের চিন্তা ভাবনারও বাইরে ছিল। অবশ্য অনামিকাকে যে ওভাবে প্রতিনিয়ত অত্যাচারগুলো করতো, এখানে আজকের বিষয় কিছুই না। ফ্রেশ হয়ে অনামিকার কাছে গিয়ে বসে সায়ান। সায়নের ২ হাতের মাঝে অনামিকার ডান হাত। কথা ছিল আজকে ঠিক নতুন বউয়ের মতো করে সাজিয়ে ঘরে তুলবে। সেই রাতে যখন ওরা মালয়েশিয়াতে রিসেপশনে শপিং করেছিল, সে রাতে অনামিকা খুব খুশি ছিল। হঠাৎ সায়নের ফোনে মেসেঞ্জারে ওই রিকোয়েস্ট মেসেজ ছবিগুলো সব উলটপালট করে দিল। কেন সেদিন যে অনামিকাকে সায়ন কষ্ট দিয়েছিল, ওসব ছবি মেসেজ দেখার পরে সায়নের একেবারের জন্য মনে হয়নি সেসব ফেক। অনামিকা বারবার বলেছিল এসব অতসীর করা, ও গ্রাফিক্সের কাজ শিখেছে, ও এসব করেছে। কিন্তু সায়ন তখন অনামিকাকে বিশ্বাস করেনি, রেগে অনামিকার গায়ে হাত তুলল। নেক্সট ফ্লাইটে বিডিতে ফিরে এয়ারপোর্ট থেকে বনানী বাসায় আসার সময় অ্যাক্সিডেন্টটা হলো। অ্যাক্সিডেন্টে মা বাবার স্পট ডেথ। অনামিকার বেশ লাগলো। সায়নের পায়ে লেগেছিল। ড্রাইভারের ডান হাত চলে যায়। পেছন থেকে ট্রাক এসে ধাক্কা দেয়। সায়নের মা বাবাকে মাটি দেওয়ার সামর্থ্য হয়নি সায়নের। এতটাই দুর্বল ছিল, অসহায় হয়ে পড়েছিল। শুধু অতসীর জন্য বিষয়টা সায়ন পরে চিন্তা করে। অতসী অনামিকাকে সরানোর জন্য ফেক স্ক্রিনশট বানিয়ে সায়নকে পাঠায়। সায়ন বিশ্বাসও করে, কিন্তু ফিরে আসার পর ওদের অ্যাক্সিডেন্টের বিষয়টা অজানা। কে করিয়েছিল এসব? সায়নের আপনজন বলতে এখন শুধুই ওর স্ত্রী। ওর স্ত্রী হবে অ্যাটাকারদের জন্য নেক্সট। তাই টোপ হিসেবে অতসীকে ব্যবহার করবে।